দেশকে থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল মহিতা এবং আমি অনিমেষ কর। জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। জঙ্গির মাথায় আইএস টুপি নিয়ে তোলপাড়, কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন। হোলি আর্টিজান হামলায় 7 জঙ্গির ফাঁসির আদেশ, খালাস 1 জন, সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলার রায় কাল, জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা। এবং এসি গেমসে অংশ নিতে নেপালে ফুটবল এবং শুটিং দল, ক্রিকেটে স্বর্ণ জয়ের প্রস্তুতি। আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। অনিমেষ, আপনি জানেন আজকে হোলি আর্টিজান হামলা মামলার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং সেখানে যারা আসামিরা ছিলেন তারা অনুশোচনার বদলে কিন্তু তারা আজকে স্লোগান দিয়েছেন এবং আমরা দেখেছি যে 2 জন আইএসের চিহ্ন সংবলিত টুপিও পরেছেন সেখানে। এবং সেখানে মৃত্যুদণ্ড পর রিগান এবং রাজীব গান্ধীর মাথায় ছিল আইএসের লোগো সহ টিপ। আমরা সেটা বলছিলাম আপনার সাথে, এটি কি করে আসলো, কেন আসলো, সেটি নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলা হচ্ছে। সাধারণত এইরকম ঘটনায় দেখা যায় যে আসামিরা তারা এক ধরনের নীরব অথবা নিথর হয়ে থাকেন মৃত্যুদণ্ডের মতন একটি আদেশ শোনার পর, কিন্তু যারা আসলে জঙ্গি মতাদর্শে বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে তারা জিহাদের পথে গেছে এবং এখানে তাদের বিজয় হয়েছে, এইরকম বিজয়, অর্থাৎ তাদের মগজ ধুলাইটা সেই পরিমাণেই হয়ে যায়। এবং আজকে তারা যখন প্রিজন ভ্যান থেকে তাদের নামানোর চেষ্টা করে গারদখানায় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে তখনও তারা ধস্তাধস্তি করেছেন এবং আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাবার সময় তারা স্লোগান দিয়েছেন এবং আদালত প্রাঙ্গণে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন সেটিও কিছুটা ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে আইএসের লোগো সম্বলিত টুপি তাদের মাথায় কিভাবে আসলো, সেটি পুলিশের কোনো গাফিলতি আছে কিনা পুলিশ প্রধান বলেছেন সেটিও তদন্ত করে দেখা হবে। অর্থাৎ পুরো বিষয়টি অবশ্যই সূক্ষ্ম তদন্ত করে দেখা উচিত, কারণ যখন আদালতে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তখন কিভাবে এটি হলো। আমরা দেখে আসি প্রতিবেদনটি। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। সেদিনই হামলাকারী 5 জঙ্গির ছবি প্রকাশ করে দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। ছবির পেছনে কালো কাপড়ে ছিল আইএসের লোগো। প্রায় 3.5 বছর পর এ হামলা মামলা রায়ের দিন আবারও আলোচনায় আসে আইএস। মহানগর দায়রা জজ আদালতের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলার রায়ের পর আসামিদের কারাগারে নেওয়ার সময় দেখা যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল ইসলাম রিগান ও জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর মাথায় কালো রঙের টুপি, 2 জনের টুপিতেই আইএসের লোগো, অথচ আদালতে ঢোকার সময় মাথায় ছিল না সেই টুপি। সমালোচনা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, আদালতে আইএসের টুপি এলো কিভাবে? আলোচিত এই রায়ের প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন আইনমন্ত্রী। বলেন, আদালতে জঙ্গি সংগঠনের লোগো সম্বলিত টুপির ঘটনার তদন্ত হওয়া উচিত। এইটা কি করে হলো সেটা নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু কিভাবে আসলো এটা তো আমি আজকে এখন এখানে জবাব দিতে পারবো না। এটা মানে আমার পক্ষে এটা জবাব দেওয়া এখন সম্ভব না, এটা স্বাভাবিকও না। রায়ের পর সংবাদ সম্মেলন করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, টুপিটি আইএসের কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। টুপি বানানোর ধারণা আবু বকর আল বাগদাদির মাথায়ও আসেনি, কাজেই এই ক্ষেত্রে এটা আইএস এর কিনা সেটি আমরা বিশ্লেষণ করে দেখব। পাশাপাশি এটি কিভাবে কেমন করে মানে কারো গাফিলতি ছিল কিনা সেটি আমরা তদন্ত শেষে আমরা বলতে পারবো। টুপিটি কারাগার থেকে গেছে কিনা বা কারো গাফিলতি ছিল কিনা তদন্তে কারা কর্তৃপক্ষ গঠন করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। 5 কার্যদিবসের মধ্যে এ কমিটি খুঁজে বের করবে ঘটনার প্রকৃত কারণ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশানে হোলি আর্টিজান হামলা মামলায় 21 জনকে হত্যার দায়ে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন 1 জন। বেলা 12:15টার দিকে দেয়া এই রায়ে বিচারক বলেন, এই হামলার মধ্য দিয়ে আসামিরা জঙ্গিবাদের উন্মত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার জঘন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সাজার ক্ষেত্রে তারা কোনো অনুকম্পা বা সহানুভূতি পেতে পারে না। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে। 2016 সালের 1 জুলাই
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ১৭ বিদেশি নাগরিক সহ ২১ জন। ৩ বছর পর বুধবার এলো সেই হামলা মামলার রায়। রায়কে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে প্রবেশে ছিল কড়াকড়ি। মোতায়েন ছিল বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সব প্রবেশপথেই তল্লাশি করা হয় আইনজীবী, বিচারপ্রার্থী, সাংবাদিক সহ সংশ্লিষ্টদের। বেলা ১২টায় আদালত কক্ষে আনা হয় মামলার ৮ আসামিকে। এর মিনিট ৩ পর এজলাসে বসেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান। নিহত বিদেশি নাগরিকদের কোনো স্বজন উপস্থিত আছে কিনা জানতে চাইলে কজন জাপানি নাগরিকের থাকার কথা জানানো হয়। রায় ঘোষণার শুরুতেই এক আসামির জবানবন্দির উল্লেখ করে বিচারক বলেন, তামিম চৌধুরীর নেতৃত্বেই হোলি আর্টিজানে হামলা হয়। দেশে তথাকথিত জিহাদ কায়েমের লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইএসের দৃষ্টি আকর্ষণে পরিকল্পিত এ হামলা চালানো হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, অসাম্প্রদায়িক বাংলাদেশের পরিচিতি এ হামলার মাধ্যমে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এতে শান্তি ও সম্প্রীতির জন্য পরিচিত বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। তাই আসামিরা কোনো ধরনের সহানুভূতি পেতে পারে না। পরে সাজা ঘোষণা করেন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান। এতে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দেয় আদালত। এই রায়ে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এই মোট ৮ জন আসামির মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ১ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তার ব্যাপারে বলতে চাই যে আমরা রায়টা পূর্ণাঙ্গ রায় পড়ে যদি আমরা মনে করি যে এটা কোনো আপিল করা যেতে পারে তাহলে আমরা সেটা আপিল করব। সাজা ঘোষণার পর আসামিদের একজনকে পড়তে দেখা যায় আইএসের টুপি। এ সময় নানা স্লোগানও দেয় তারা। পরে আসামি পক্ষের আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করি। সাক্ষ্যগুলি ডাউটলেস সাক্ষ্য না, সাক্ষ্যতে অনেক কন্ট্রাডিকশন আছে, অনেক ইনকনসিস্টেন্সি আছে, ল্যাক অফ করবোরেশন আছে ইত্যাদি কারণে আমরা মনে করি যে রাষ্ট্রপক্ষ যথাযথ সাক্ষ্য উপস্থাপন করতে পারে। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেছে, এই হামলার মধ্য দিয়ে জঙ্গিবাদের উন্মত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার জঘন্য বহিঃপ্রকাশ ঘটে। আসামিদের সর্বোচ্চ সাজাই ন্যায় বিচার নিশ্চিত করবে এবং ভাগ্যহত মানুষের স্বজনরা কিছুটা হলেও শান্তি পাবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রায় নিয়ে আরো বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। তানভি, শুরুতেই আসি সেই প্রসঙ্গে যেখানে বলা হচ্ছে যে এই টুপি নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যখন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলো, তার মধ্য দিয়েও তার আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার সময় সেই টুপিটি পড়লো। এটি কি তারা আগে থেকে নিয়ে এসেছিল নাকি আদালতে তাদের সরবরাহ করা হলো? অনিমেষ, আপনার এই প্রশ্নের উত্তরটি দিতে হলে আমাকে একটু আসলে ধারাবাহিকভাবে আসামিদেরকে আদালত প্রাঙ্গণে আনার পর কক্ষে যাওয়ার যে পরিস্থিতিটা সেটা একটু বর্ণনা করতে হবে। আসামিদেরকে 10:30 নাগাদ প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। যখন তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায়, যেখানে আসামিদের রাখা হয় আদালতে আনার পর, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে সেই সময় আমরা 8 আসামির মধ্যে মাত্র একজনের মাথায় টুপি দেখেছিলাম এবং সেটি কিন্তু সাদা টুপি ছিল। কিন্তু হাজতখানায় যাওয়া পর্যন্ত 8 আসামিদের মধ্যে একজনের মাথায় শুধু ওই সাদা টুপিটি ছিল। এবং যখন 11:45 যখন আদালতের কার্যক্রম শুরু করার জন্য যখন তাদেরকে আদালত কক্ষে নিয়ে যাওয়ার জন্য নিচ থেকে 5 তলায় ওঠানো হচ্ছিল, সেই সময় একজন আসামি রাকিবুল ইসলাম রিগেন, তার মাথায় একটি কালো টুপি ছিল। অর্থাৎ যেটি কিনা তিনি হাজতখানা থেকে, নিচতলা হাজতখানা থেকে বের হওয়ার সময় সেটি পরেন। এবং তিনি, আমরা দেখছিলাম যে তার কাছে একটি ক্র্যাচ ছিল, সে খুঁড়িয়ে হাঁটছিল এবং তাকে লিফটে করে 5 তলায় তোলা হয়েছিল এবং সেই সময় তার মাথায় একটি কালো টুপি ছিল। এবং আদালত কক্ষে যখন তাকে প্রবেশ করানো হয় এবং আদালত কক্ষের গারদখানায় যখন এই 8 আসামিকে রাখা হয়, সে সময় শুধুমাত্র ওই 2 জনের মাথায়, একজনের মাথায় সাদা টুপি এবং অপরজনের মাথায় কালো টুপি ছিল। এবং যখন রায় ঘোষণা, সাজার অংশটুকু, রায় ঘোষণার শেষের দিকে যখন 8 আসামির সাজা ঘোষণা করা হয় এবং 7 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়, ঠিক সেই সময়ে আমরা আসলে, আমি আদালত কক্ষে একদম এজলাসের শুরুর দিকে ছিলাম। তখন আমি একটু পেছনের দিকে এসে গারদখানার কাছাকাছি আসার চেষ্টা করছিলাম এবং তখনই দেখতে পেলাম যিনি রিগান, যার মাথায় একটি কালো টুপি ছিল, সেটি তার মাথায় তখন ছিল না, কিন্তু তিনি পকেট থেকে আবার সেই টুপিটি বের করলেন এবং বের করে সেটি পরলেন। এবং সেই যে টুপিটি তিনি পরিধান করলেন সেটিতে আসলে সেই লোগো লাগানো, যেটি আরবি অক্ষরে লোগো লাগানো, যেটি বলা হচ্ছে আইএসের লোগো, সেই টুপিটি পরিধান করেছেন। এবং সেখানে কিন্তু গারদখানা, আপনি জানেন যে গারদখানায় আশেপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকেন। এবং রায় ঘোষণার পরপরই
আদালত এজলাস কক্ষ আদালতের বিচারক এজলাস কক্ষ ত্যাগ করেন এবং তাদেরকে সেই সময় পর্যন্ত সাংবাদিক বা আইনজীবী সহ আমাদের কাউকেই আসলে এজলাস কক্ষ থেকে ত্যাগ করতে দেয়া হয়নি, কারণ আসামিদেরকে যখন নিয়ে যাওয়া হবে আবার হাজতখানায় এবং প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে যাবে তখন আমাদেরকে আদালত কক্ষ ত্যাগ করতে বলা হবে। এবং আমরা আসলে সেই সময় দেখতে পেয়েছি যে সেই এজলাসে থাকা অবস্থায় সেই আইএসের সেই লোগো পরিহিত টুপিটি তার মাথায় ছিল এবং সেই অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসেন, যেটি নিয়ে আসলে আজকে সারাদিন ধরে যে আলোচনা সমালোচনা চলছে এবং কিভাবে তার কাছে আসলে এই টুপিটি এসছে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আপনি যেটি জানেন যে তদন্ত কমিটিও করা হয়েছে। তবে এইটুকু আমি যেটুকু এই পরিস্থিতি বর্ণনা যেটুকু আমার কাছে মনে হয়েছে যে টুপিটি ছিল সেই টুপিটি আসলে প্রথমে যে কালো টুপিটি ছিল সেটির উল্টো দিকে এই আইএসের লোগো পরিহিত টুপিটি ছিল। তবে এটি আইনশৃঙ্খলা বাহিনী কেন নজরে তাৎক্ষণিকভাবে নিতে পারেনি বা কেন সেই সময় কোনো ধরনের পদক্ষেপ অবলম্বন করতে পারেনি সেটি এখনো আসলে কারণ খোঁজা হচ্ছে। তানভি, আমরা জানি যে আইনমন্ত্রী জানিয়েছেন যে 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে, সেই রিপোর্ট পাওয়া পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে এর কারণ খোঁজার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় গ্রেপ্তার 8 আসামির বিরুদ্ধে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র জোগাড়, অর্থ সরবরাহ এবং ষড়যন্ত্রের অভিযোগ ছিল। এর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে খালাস দেয় আদালত। এই হামলায় 21 জনের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের মধ্যে হামলাকারী, পরিকল্পনাকারী সহ 13 জন নিহত হয়েছে বিভিন্ন অভিযানে। 8 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 2016 সালের ফেব্রুয়ারির শেষ দিকে গাইবান্ধা জেলার বোনারপাড়া বাজারে এক বৈঠকে হলি আর্টিজান হামলার পরিকল্পনা করেন রাজীব গান্ধী। সেখানে বাইক হাসানের বাসায় তামিম চৌধুরী ও মেজর জাহিদ বৈঠক করে। এই হামলার জন্য বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা আসে রাজীবের কাছে। গাইবান্ধার যে এলাকায় হামলাকারীদের প্রশিক্ষণ দেয়া হয় সেখানেও ছিল রাজীব। গুলশান হামলার পরিকল্পনা সহযোগী ও বাস্তবায়নকারী হিসেবে তদন্তে নাম এসেছে আসলাম হোসেনের। এই গ্রুপের শীর্ষ নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সে। তার বিরুদ্ধে অভিযোগ অর্থ লেনদেন, হামলাকারীদের প্রশিক্ষণকারী জঙ্গিদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল। হাতকাটা মাহফুজ, তার প্রকৃত নাম আব্দুস সবুর খান ওরফে হাসান। তার ছিল কয়েকটি ছদ্মনাম। 2017 সালের 8 জুলাই গ্রেপ্তার হন মাহফুজ। এ হামলায় অর্থ, অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরি ও সরবরাহকারী সোহেল মাহফুজ একসময় জেএমবির শীর্ষ নেতা ছিলেন। হাসিবুর রহমান সাগরের বিরুদ্ধে বোমা তৈরি ও অস্ত্র, বোমা সরবরাহ তথ্য প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। সাগর আরেক জঙ্গি মারজানের ভগ্নিপতি। রাকিবুল হাসান রিগান, মামলার তদন্তে রাকিবুল হাসান রিগানের নাম এসেছে হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে। বসুন্ধরার যে বাসা থেকে হামলার পরিকল্পনা হয় সেই বাসায় তার যাতায়াত ছিল। গুলশান হামলায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ চাঁপাইনবাবগঞ্জ এলাকার সীমান্ত থেকে ঢাকায় আনার দায়িত্ব ছিল মিজানুর রহমান ওরফে বড় মিজানের, কিন্তু তাকে খালাস দেয় আদালত। গুলশান হামলার পরিকল্পনা ও হামলায় অংশ নেয়া জঙ্গিদের সরবরাহকারী হিসেবে নাম এসেছে 90 জেএমবির নেতা মামুনুর রশিদ রিপনের। সে অস্ত্রশস্ত্র মারজানের মাধ্যমে তামিম চৌধুরীর কাছে পৌঁছে দেয়। একসময় পুরনো জেএমবির শীর্ষ নেতা ছিল রিপন। রিপনের মতো খালিদও হলি আর্টিজেনে হামলার পরিকল্পনা, সহযোগিতা, হামলার বাস্তবায়নের ভূমিকা রেখেছিল। অর্থ সহায়তার পাশাপাশি হামলাকারীদের জায়গামতো পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোলি আর্টিজানে হামলা মামলার রায়ের কপি হাতে পেলে খালাস আসামির বিরুদ্ধে আপিলের চিন্তা করবে রাষ্ট্রপক্ষ। সচিবালয় আইনমন্ত্রী আনিসুল হক কথা বলেন। এ রায় জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের জন্য বার্তা বলে মনে করেন ওবায়দুল কাদের। আর অ্যাটর্নি জেনারেল বললেন, রায়ে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে। গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায়ে সন্তুষ্ট সরকার। রায় ঘোষণার পর সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় একথা জানান আইনমন্ত্রী। তিনি দাবি করেন, এ রায়ে প্রমাণ হয়েছে নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার হয়েছে। এরকম চাঞ্চল্যকর এবং যেই সব মামলা দেশের শিকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেই সব মামলাগুলি দ্রুত শেষ করতে পারছি, সেটাও মনে হয় সন্তুষ্টির কারণ। যে খালাস পেয়েছে সে কেন খালাস পেল সেটা আমি জাজমেন্টে দেখে নেই, তার বিরুদ্ধে কি সাক্ষ্য প্রমাণ আছে, তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান,
এই মামলার ডেথ রেফারেন্স আসলে রায় বহাল রাখার জন্য চেষ্টা করা হবে। এ সময় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এবং এই রায়ের পরে নিশ্চয়ই এই ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে এই মামলাটি আসবে, তখন আমরাও আমাদের সমগ্র রকম প্রস্তুতি নিয়ে এই মামলাটি পরিচালনা করার চেষ্টা করব, যাতে এই জঙ্গিবাদের ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায়টি যাতে বহাল থাকে। এদিকে যশোরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের জন্য এ রায় এক অশনি সংকেত। আইনের শাসন এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে এবং এতে যারা জঙ্গিবাদের যারা পৃষ্ঠপোষক তাদের প্রতি এ রায় এক অশনি সংকেত। এই রায়ের ফলে আইনের শাসন এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে বলে মনে করেন সরকারের শীর্ষ ব্যক্তিরা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় কাল। প্রায় 3 বছর আগের চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন সুন্দরগঞ্জবাসী সহ গোটা জেলার মানুষ। 2016 সালের 31 ডিসেম্বর সুন্দরগঞ্জের বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরদিন অজ্ঞাত 5-6 জনকে আসামি করে মামলা করেন লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলি। তদন্ত শেষে গ্রেপ্তার করা হয় জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খানকে। পরে 2017 সালের 3 এপ্রিল কাদের খান সহ 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরই মধ্যে মারা গেছেন আসামি সুবল রায়, এখনও পলাতক চন্দন কুমার। এমপি লিটন হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে গোটা জেলা। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে চলে বিক্ষোভ মানববন্ধন। তখন থেকেই এই মামলার রায়ের অপেক্ষায় সেখানকার সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতারা। উন্নয়নের অগ্রদূত ছিল সুন্দরগঞ্জে, তাকে হত্যা করছে কর্নেল কাদের তার উচ্চবিলাসী এমপি হওয়ার আকাঙ্ক্ষায়। এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠান্ডা মাথায় অত্যন্ত পরিকল্পিতভাবে একটি জঘন্য রাজনৈতিক হত্যাকাণ্ড বা জঘন্যভাবে লিটনকে হত্যা করা হয়েছে। তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছেন, তার ফাঁসি চাওয়াটা নিতান্তই সকলের হৃদয় থেকে আসবে। আলোচিত এই মামলার বিচার শুরু হয় 2018 সালের 7 ফেব্রুয়ারি। সাক্ষ্য নেওয়া হয় 59 জনের। রাষ্ট্রপতি যেভাবে সাংঘাতিকভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং জনগণের আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমি রাষ্ট্রপক্ষ থেকে মনে করি এবং আমি মনে করি গাইবান্ধাবাসী এই আশা পূর্ণ হবে। এই ঘটনায় হত্যার পাশাপাশি একটি অস্ত্র মামলাও করা হয়। এই বছরের 12 জুন সেই মামলায় একমাত্র আসামি কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে 22 ভাগ মানুষের অকাল মৃত্যু হয়, আর এই তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় হৃদরোগে। কর্মক্ষম মানুষের মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও পরিবার। সে কারণেই রোগ প্রতিরোধে বহু খাত ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সময় সংক্রামক রোগে মারা যেত সবচেয়ে বেশি মানুষ। সে যুদ্ধে সফল হলেও খাদ্যাভ্যাস ও জীবনাচরণ বদলে যাওয়ায় বাড়ছে অসংক্রামক রোগ, বাড়ছে মৃত্যুও। সেই সংখ্যা বছরে 5,80,000, যা মোট মৃত্যুর 67%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্টেপ জরিপ বলছে বাংলাদেশের 90% মানুষ পর্যাপ্ত ফল ও শাকসবজি খাচ্ছে না। 29% নেই শারীরিক শ্রম, আর ধূমপায়ী 35%। কায়িক শ্রম কমায় বাড়ছে স্থূলতা। এর পরিণতিতে হৃদরোগে ভুগছে 30%, ক্যান্সারে 12%, শ্বাসকষ্টে 12% ও ডায়াবেটিসে মারা যায় 3% মানুষ। মূল কারণ 4টি। একটি হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য, একটা হচ্ছে অপর্যাপ্ত কায়িক পরিশ্রম বা ইনএডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা হচ্ছে ধূমপান, আর একটা হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ অর অ্যালকোহল। কাজেই আমাদের পরিকল্পনা হচ্ছে রোগ প্রতিরোধ। বিশ্ব অসংক্রামক রোগে প্রতি সেকেন্ডে মারা যায় 2 জন। রোগ প্রতিরোধে $1 ব্যয় করলে 10 বছর পর তার $7 ফিরে আসে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামগ্রিকভাবে নিজের জন্য, দেশের জন্য, পরিবার সবার জন্য সে নেতিবাচক
ভূমিকা রাখতেছে অর্থনীতিতে। অকাল মৃত্যু যেটা, সেটাকে আমরা কমায় নিয়ে আসবো, সেটা আমাদের টার্গেটই আছে যে 25% আমাদের 2023 সালের ভিতরে কমাতে হবে, সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। কোনো না কোনোভাবে অসংক্রামক রোগের ঝুঁকিতে আছে দেশের 70% মানুষ। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, রোগ প্রতিরোধে জোর দিয়ে প্রতিটি বিভাগকে সম্পৃক্ত করে বহু খাতভিত্তিক কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। মানুষ যদি এডুকেটেড হয়ে যায় তখন কিন্তু নিজেই অনেক কিছু নিজেকে দেখাশোনা করতে পারে। মাল্টি সেক্টর অ্যাপ্রোচ হলে পরেই আই থিঙ্ক উই শুড বি এবল টু কন্ট্রোল এনসিডিজ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বে মোট মৃত্যুর 71% অসংক্রামক রোগে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনকে শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। সকাল 10:30টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মুক্তিযুদ্ধ ছাড়াও যে কোনো প্রগতিশীল আন্দোলনে রবিউল হুসাইনের ভূমিকা তুলে ধরেন তার সহযোদ্ধারা। এই শহীদ মিনারে বহু আন্দোলন অনুষ্ঠানে বহুবার এসেছেন রবিউল হোসাইন। আজকের আশাটা ভিন্ন রকম। নীরব, স্তব্ধ, সাদা কাপড়ে মোড়ানো রবিউল এলেন সহকর্মীদের কাঁধে ভর করে। রবিউলের মরদেহে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তিনি বঙ্গবন্ধু ভক্ত ছিলেন, শেখ হাসিনার পাশে থেকেছেন সবসময়, সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে তিনি রাজনৈতিক নেতৃত্বের পাশে থেকে সাংস্কৃতিক কর্মীদেরকে সংগঠিত করে সবসময় সঙ্গে ছিলেন। আমরা তার স্মৃতিকে আমরা ধরে রাখতে চাই। গতকালই ওনার জন্য আমি কোন জায়গায় কবর দিবে এটা আমাকে খুঁজতে হচ্ছিল, এটি মেনে নেওয়া যায় না। আমরা সবাই যেতে হবে, উনি একজন স্থপতি ছিলেন। রবিউল হোসাইন শুধু স্থপতি নন, একাধারে কবি, শিল্প সমালোচক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতি কর্মী। তার মরদেহে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। তিনি অনেকগুলো কাজে হাত দিয়েছিলেন এবং অনেকগুলো প্রস্তুতিমূলক যে সংস্থা বা কমিটি, সেগুলোর সঙ্গে তিনি জড়িত ছিলেন। সেই জায়গাটিতে আমরা সকলেই একটা সমস্যায় পড়ে যাব, তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে আছে যে আমরা 15-20 বছর আগে যখন আমাদের বাড়ি তৈরি করি তখন তিনি তার ডিজাইন করে দিয়েছিলেন, কিন্তু একটি পয়সাও নেননি। 9 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন রবিউল। তার মৃত্যুতে অপার শূন্যতা বলছে পরিবার। আব্বা মারা গেছেন অনেক আগে, 65 সালে, মা মারা গেলেন 2001 সালে। তখনও মনে হয় যেন মানে আমরা হারালাম একটা কিছু, বুঝতে পারছি আমাদের বিরাট লস হয়েছে, কিন্তু এবার যে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় 76 বছর বয়সে মারা যান রবিউল হোসাইন। সুমাইয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তুতি ক্যাম্পের ঘাটতি নিয়ে সাউথ এশিয়ান গেমসের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। অন্তত 1 সপ্তাহ আগে ক্যাম্প শুরু হলে লাভবান হতো দল, বলেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারত না থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন এবং স্বাগতিক নেপালের বিপক্ষে সতর্ক খেলোয়াড়রা। প্রতিপক্ষের শক্তিমত্তা নয়, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে স্বর্ণ জিততে চান রবিউল জামালরা। ক্লাব ফেডারেশন দ্বন্দ্বে এসএ গেমসকে সামনে রেখে এবার হয়নি ফুটবলের ক্যাম্প, যার প্রভাব দেখা গেল নেপাল যাওয়ার দিন বিমানবন্দরে। একসাথে নয়, খেলোয়াড়রা আসে যে যার মতো আলাদা আলাদা। বাংলাদেশের চেয়ে অনেকটা উঁচুতে অবস্থান নেপালের, সাথে ঠান্ডা আবহাওয়ার চ্যালেঞ্জ নিতে হবে রবিউল জামালদের। তবে এসব নিয়ে ভাবতে নারাজ খেলোয়াড়েরা। লক্ষ্য ঠিক রেখে অধরা স্বর্ণ জিততে মরিয়া বাংলাদেশ। এখানে ম্যাক্সিমাম প্লেয়ারই ন্যাশনাল টিমের প্লেয়ার, তো এদের ভালো ম্যাচ, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতা যদি আমরা কাজে লাগাতে পারি তো আমরা ভালো কিছু করতে পারবো। কে আছে না আছে এটা মানে দেখে লাভ নেই, আমরা হলো আমাদের স্বাভাবিক পারফরমেন্স করতে পারলে আমরা ভালো কিছু করতে পারবো। কোচ আসলে ও এখন নিজেও অনেক আশাবাদী যে সাব গেমসে বা এসএ গেমসে সাউথ এশিয়ার টিমগুলোর চেয়ে আমাদের টিম খুব একটা পিছিয়ে নেই, মানে তারা আমরা এখন আসলে সমান অবস্থায়। গেলবার ভারতকে হারিয়ে ফুটবলে স্বর্ণ ছিল নেপালের, এবার ভারত নেই, তাতে কিছুটা সুবিধা পাবে বাংলাদেশ। নেপালকে প্রধান প্রতিদ্বন্দ্বী মেনেই দেশ ছেড়েছে লাল সবুজ। আমাদের লেভেলে মনে করতেছি একমাত্র নেপালকেই, আর ভুটানের সাথে ভুটানের শক্তিমত্তা হিসেবে আমরা এখন জানি ভুটান কেমন আছে বা না আছে, কিন্তু আমরা নেপালকেও ইনশাল্লাহ বিট করতে পারবো। দেশে নেওয়া যায়নি ঠিকঠাক প্রস্তুতি, নেপালে সময় পাওয়া যাবে মাত্র 3 দিন। বোঝাপড়ার জন্য আরেকটু সময়ের আক্ষেপ অধিনায়ক জামাল ভুঁইয়ার কণ্ঠে। এই টিম তো লাস্ট কয় মাস, 15 মাস একসাথে ছিল, সো মিনিমাম ফাইনাল খেলতে হবে। হালকা
হ্যাম্পার হবে, কারণ কম্বিনেশন তো 100% হয় না এখন। মিনিমাম 7 দিন একসাথে থাকলে দেন কম্বিনেশন ভালো থাকে। 1 ডিসেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এসএ গেমসে বাংলাদেশের ফুটবল মিশন। হেড কোচ জেমি ডে ছুটিতে থাকায় বৃহস্পতিবার সরাসরি কাঠমান্ডুতেই যোগ দেবেন তিনি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইমার্জিং এশিয়া কাপের দুঃখ এসএ গেমসে ভুলতে চায় বাংলাদেশ। স্বর্ণজয়ের ঘোষণা দিয়েছেন চম্পাকা রামানায়কে। কোচকে সমর্থন দিচ্ছেন অলরাউন্ডার আফিফ হোসেন। ব্যক্তিগত অর্জনে দলকে সাফল্য দিতে চান তিনি। 2010 গেমসে ঘরের মাঠে এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জেতার অনুপ্রেরণা নিয়ে নেপাল যাবে দল। 4 দিন আগে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। টুর্নামেন্টে দুর্দান্ত বাংলাদেশ ফাইনালের চাপ নিতে পারেনি। বাজে বোলিং, ব্যাটিং আর ক্যাচ মিসের মাসুল গুনতে হয়েছে শান্তর দলকে। পরিণামে পাকিস্তানের কাছে বড় হার। এবার আরও একটি টুর্নামেন্ট। ইমার্জিং দলের পুরোটাই পাচ্ছেন কোচ চম্পাকা রামানায়কে। চোটের কারণে কলকাতা টেস্ট মিস করলেও ফিট হয়ে নেপাল যাচ্ছেন সাইফ হাসান। ব্যাটিং বোলিং নয়, ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা আছে কোচের। ইমার্জিং এশিয়া কাপে দল প্রত্যাশা পূরণ করতে পারেনি, এটা নিয়ে হতাশা আছে। তবে দল একই হওয়ায় এসএ গেমসে ভালো কিছুর স্বপ্ন দেখছি। আশা করি ফাইনালে যাবে এবং স্বর্ণ জিতব। টি-20 টুর্নামেন্টে বাংলাদেশের চ্যালেঞ্জ পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারতকে নিয়ে অনিশ্চয়তা আছে, তারপরও সব দল নিয়ে প্রস্তুতি রাখছে জুনিয়র টাইগাররা। ইমার্জিং এশিয়া কাপে ব্যাটে বলে দারুণ আফিফ এসএ গেমসেও আস্থা রাখতে চান। টার্গেট অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া ওখানে, আর তাছাড়া তার আগে হলো আমাদের প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্টভাবে নিয়ে আমরা প্রত্যেকটা ম্যাচ যাতে ভালোভাবে শেষ করে ফাইনালে যেতে পারি। পার্সোনাল বিষয় নিয়ে বলতে গেলে ইন্ডিয়া সিরিজে আমি ওরকম লাস্টের দিকে সুযোগ পাইছি, 2-3 ওভার থাকে, তো ওখানে বড় কিছু করার সুযোগ থাকে না। আর তারপরে আমি ইমার্জিং কাপ খেললাম, ইমার্জিং কাপে 3টা ম্যাচে ব্যাটিং পাইছি, 3টা ম্যাচে অনেক ভালো করতে পারছি, যেটা আমার সামনে অনেক কনফিডেন্স দিবে। 4 দিনের প্রস্তুতি শেষে 1 ডিসেম্বর নেপাল যাবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদের রিপোর্টে আপনাদের পাঠানো চিঠিগুলো জানিয়ে দিচ্ছে হাসানুজ্জামান হাসান। আপনি কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন, আপনাদের কুমিল্লা পাসপোর্ট অফিস থেকে যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না। একটি পাসপোর্ট পেতে কয়েক মাস লেগে যায়, এতে অনেকেই বিপদে পড়েন। এখানকার পাসপোর্ট অফিস দালালদের দৌরাত্ম্য আছে বলে আপনি জানিয়েছেন। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি। মহসিন মিজি কচুয়া চাঁদপুর থেকে লিখেছেন, আমাদের পৌরসভার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, চলাচলে সমস্যা হচ্ছে। দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে না, অথচ বিভিন্ন সময় রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। জনপ্রতিনিধিরা যদি দেখে যান আমরা কতটা কষ্টে আছি, তাহলে সমস্যার সমাধান হতেও পারে। আমরা রাস্তার উন্নয়ন চাই। ঢাকার কেরানীগঞ্জ থেকে জাহিদ হোসেন আপনি আমাদেরকে লিখেছেন, হযরতপুরে নিম্ন আয়ের মানুষ বেশি, অসুখ বিসুখের চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য নেই অনেকেরই, তাই সরকারি চিকিৎসা সেবা জরুরি। এখানে একটি সরকারি হাসপাতাল আছে, এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি। আপনারা যারা আমাদেরকে চিঠি লিখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে শেষ করবো আজকের সংবাদ শ্রোতা এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর এবং খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। জানিয়ে দেব মূল খবরগুলো। জঙ্গির মাথায় আইএস টুপি নিয়ে তোলপাড়, কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠন। হোলি আর্টিজান হামলায় 7 জঙ্গির ফাঁসির আদেশ খালাস, একজন, সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। গাইবান্ধার এমপি লিটন হত্যা মামলার রায় কাল, জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা। এবং এসএ গেমসে অংশ নিতে নেপালে ফুটবল এবং শুটিং দল, ক্রিকেটের স্বর্ণ জয়ের প্রস্তুতি। এই ছিল এখনকার সংবাদ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে আপনারা চোখ রাখুন ফেসবুক, টুইটার এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।